তোমার কাস্তেটারে দিও জুড়ে শান কিষান ভাই রে, কাস্তেটারে দিও জুড়ে শান তোমার। আজকে আমরা কথা বলছি রঙ্গিনী বিশ্বাসের সাথে। বিষয় হেমাঙ্গ বিশ্বাস ও গণনাট্য আন্দোলন। আমাকে হেমাঙ্গ বিশ্বাসকে গান ছাড়া চেনা যায় না, এবং তার গণনাট্যের একজন মূল সংগঠক তিনি ছিলেন। আসাম গণনাট্য অংশের তো আমি বলবো একটা সময় তিনি একেবারেই প্রধান সংগঠক হিসেবে কাজ করেছেন একটা দীর্ঘদিন। কিন্তু আমরা এটা বলতে গেলে তার ছোটবেলাটা এসে যায়, তার কি পরিবেশে তিনি বড় হয়েছেন, কিভাবে বড় হয়েছেন। সিলেটের হবিগঞ্জ মহকুমার ৮২ গ্রামে তার জন্ম। সেখানে তার আত্মজীবনীর উজান গাং গাইয়া ৩টে কিস্তির মধ্যে প্রকাশ হতে পেরেছিল, তারপর তিনি চলে যান। তো এই ৮৬-৮৭ সালে অনুষ্ঠুপে ধারাবাহিকভাবে এটা প্রকাশিত হচ্ছিল, এবং তার পরবর্তীকালে উজান গাং গাইয়া বইতে তার অন্যান্য লেখা সহ এটা অন্তর্ভুক্ত হয়। এই অংশগুলো বারবারই আমি পড়তে গিয়ে আমার ছোটবেলায় এটা অদ্ভুত জিনিস হয় যে আমার বাবার মুখে শোনা গল্প, গান, এবং বাবার নিজের বর্ণনা, এবং এখন আমি কাজটা করার, অর্থাৎ মানে ৩টে স্তরের একটা জিনিস যেন হয়। কাজটা করার সুবাদে আমি আবার আমার আত্মীয় স্বজন বা আসামে যাওয়া এবং আবার একভাবে দেখা জিনিসগুলোকে আনা যাচ্ছে কিনা কোনোভাবে, এই সব কিছু মিলেমিশে আমার কাছে একটা তার বড় হওয়া এবং গান শেখা, তিনি যেভাবে গান শিখেছেন, যে যার প্রক্রিয়াটা একদম অনেকের থেকে একদম আলাদা, সেইটা আমার কাছে খুব বড় একটা জিনিস। এবং এটা একটু না বুঝলে হয়তো গণনাট্য আন্দোলনে তার অবদানকে ধরা যাবে না। আমি একটা কথা বলছি যে ধরো বাবা একটা জায়গায় লিখছেন উজান গাং গাইয়াতে যে মাঠের বাঁশি শুনে শুনে, সেখানে একটা সাবসেকশন, সেখানে উনি বলছেন যে অনেকের কথা উনি বলছেন গোটা বর্ণনাটা ধরেই উজান গাং গাইয়া, এবং যেখানে আমি যে কথাটা আমি তোমায় বলছিলাম একটু আগে, যে যেখানে আত্মকথা আসলে এই আত্মের নির্মাণটা খুব অদ্ভুত, যেখানে তার আত্মের নির্মাণটা আসলে পরকে দিয়ে হচ্ছে, এবং এই পর হচ্ছে তার ছোট কিন্তু দাপুটে বাবা, মানে আমার ঠাকুরদা, তার সেই জমিদার বাড়িতে যাদের অপমান দীর্ণ জীবন, যারা জমিদার বাড়ির নানা কাজে অনেক সময় বেগার খাচ্ছেন, কিন্তু সেটা দিনের বেলা, সন্ধ্যাবেলা বা অন্য কোনো আসরে হয়তো দেখা যাচ্ছে যে তারাই আবার শিল্পী হিসেবে ফিরে আসছেন, এবং তাদের সেই শিল্পী সত্তাগুলো যেভাবে বাবার কাছে খুব ছোট বয়স থেকেই যেভাবে রিভিলড হচ্ছে, যেভাবে তিনি তাদের দেখছেন তার একটা অত্যন্ত সংবেদনশীল মন নিয়ে, সেইটা কিন্তু তার জীবন এবং জীবনকে দেখা এবং গান শোনা, গান শেখা, আত্মস্থ করা, এই দুটো জিনিসকেই ভাবে একটা অন্য মাত্রা দিচ্ছে। একটা উদাহরণ আমি দিচ্ছি। ধরো ছোটবেলা থেকে এরকম একটা গান, আমি খুব বাবার মুখে, এটা গান নয়, আমি সেই জন্য বলছিলাম এটা কিরকম, এটা হচ্ছে বাবারা হয়তো আমি মুখে শুনেছি, পরবর্তীকালে আমি দেখলাম যে এরকম একটা জিনিস বাবা লিখছেন এখানে, যে এটা আসলে ব্যাকগ্রাউন্ডটা ছিল যে অঘ্রাণ পৌষ মাসে খালি গায়ে, তার মানে কতখানি দারিদ্র, তো ওই শীতের মধ্যেও খালি গায়ে, সিলেটের ঠান্ডা সাংঘাতিক, আমি গেছি যেহেতু বাবার জন্মশতবর্ষে, আমি জানি কি ধরনের ঠান্ডা। সেখানে খালি গায়ে হয়তো রাখাল বালকেরা আসছে পীরসা গাজীর কাছে বাঘের শিন্নি, একটা রিচুয়াল তার তার জন্য। এবার সেইখানে বাঘের শিন্নির এই চাঁদা, সেখানে সেটা চাল হতে পারে বা অন্য পয়সা হতে পারে, সেগুলো নেওয়ার জন্য আসছে, এবং তখন তারা যেটা করছে, সেটাকে গান বলা বা গান কথার মধ্যবর্তী কোনো একটা জায়গা, তারা লাঠি ঠুকে ঠুকে ওই আদুর গায়ে একটা ধরনের জিনিস বলতো, যেটাকে পরবর্তীকালে যদি কেউ সাংগীতিক বিশ্লেষণ করে, সেটা হয়তো মানে ত্রিস্বরী, মানে ৩টে স্বরের বেশি লাগছে না। এবং এটা নিয়ে আমি পরবর্তীকালে কথা বলবো, লোকসঙ্গীতের এই বেসিক ফর্মগুলো ৩টে নোট লাগছে, 4টে নোট লাগছে, তার থেকে অপূর্ব সব গান হচ্ছে। তো এই গানের এই সুরটা এরকম ছিল,
শিখাইলা রে ঝমঝমাইয়া টাহা পরে হুক্কা টাহা পাইলাম রে মাওলা বাড়ি গেলাম রে মাওলা বাড়ি টু ফিরসাও কিন্না আনলাম বাঘের ছাও বাঘ নয় রে বর্তমান আশু আশু করে ধান। এরকম একটা সুর, কিন্তু লাঠি ঠুকে ঠুকে এই গান গাওয়ার ভঙ্গির মধ্যে আমার মনে হয় ওই নগ্ন বা আদুর গায়ে যে রাখাল ছেলেরা আসছে শীতকালে, তাদের ওই রকম একটা রিচুয়ালের মধ্যে তারা এরকম একসাথে লাঠি ঠুকে ঠুকে গান গাইছে, এটা একটা সুরের আবহ তৈরি করছে, যেটা অতদিন পরে বাবা যখন লিখছেন সেটা এমনিতে ছোটবেলায় আমি অন্তত গানে শুনেছি তাদের। তো এরকম আরো সহস্র উদাহরণ আছে যেখানে কবি গানের বাবার এই পর্বটাতে লিখছেন কবিয়াল, মানে কবিয়াল, যেটা সিলেটের কবিয়াল এবং তার জমিদার বাড়িতেও কবিয়ালদের একটা বিশেষ খাতির ছিল, যত্ন ছিল, এবং বহু কবিয়াল আসতেন, সেখানে মহিলা কবিয়ালরা ছিলেন। তার মধ্যে একজনের কথা আমি পড়ছিলাম, শেখ সরলা, যিনি কিন্তু ওপেনলি গণিকালয়েই থাকতেন, কিন্তু তিনি কবিয়াল ছিলেন এবং তার গানের একটা দল ছিল, এবং তিনি কিন্তু এত কনজারভেটিভ একটা জমিদার বাড়িতে কবির দল, মানে শেখ সরলার দাপুটে গলা এবং তার সঙ্গীত পরিচালনা এবং তার নিজের গান, তার ওই অর্থে কিন্তু তার একটা সম্মান ছিল। হ্যাঁ, তো এই যে কন্ট্রাডিকশনগুলো, মানে গানকে ওখানে কখনো আমার ঠাকুরদা গান, মানে বাবা বাড়িতে গান গাইতে পারতেন না, মাঠে নেমে গান গাইতে হতো। তার ফলে যেটা হয়েছে, ওই অত সুন্দর গলায় মাঠে গান গাইতে গাইতে, মাঠে হয়তো যারা চাষ করছে তারা হয়তো সবসময় বাবার কাছ থেকে গান শুনতে চেয়েছে। অর্থাৎ একভাবে এই দেওয়া নেওয়াটা, মানে কবি গান, যেটাকে বাউয়া গীত বলে সিলেটে, বাউল একটা ধরনের দেহতত্ত্ব, বাউল মানে ওটা একটা দেহতত্ত্বের গান। সিলেট অসম্ভব সমৃদ্ধ এমনিতেই নানা ঐতিহাসিক এবং ভৌগোলিক কারণে লোকগান, এরকম নানা ফর্মের কথা বলছি আমি। ঢপ, সিলেটের একটা নিজস্ব ঢপের ছিল, ট্রেডিশন ছিল, এরকম নানা ধরনের জিনিসপত্র, যেগুলো না, মানে আমি বলার চেষ্টা করছি যে হরিশঙ্খ কীর্তন হতো, সেটা হয়তো খুব বাবারদের কাছে সেগুলো গানে খুব ইন্টারেস্টিং ছিল না, কিন্তু হরির যে গান, মানে হোলি গান, সেটার যে একটা অসম্ভব আবেদন ছিল, সেটা বাবা পরবর্তীকালে নিজের গানে ব্যবহার করছেন। আমি এইটা বলার চেষ্টা করছি যে একটা রকম ভাবে তার বেড়ে ওঠার মধ্যে এই এতগুলো প্রক্রিয়া এক হয়ে গিয়েছিল। সিলেটের প্রকৃতি, সেখানকার খেটে খাওয়া মানুষ, হালুয়া চাষা যাদের বলে, তাদের বাবার থেকে গান শুনতে চাওয়া, বাবার ক্রমাগতভাবে এদের থেকে নেওয়া, বা তাদের যে উদাত্ত গলা, সিলেটের একজন সুবল বলে একজন কবিয়ালের কথা লিখছেন, তার উপরের একটা অসম্ভব নীর লাগা গানের ভঙ্গি, এই সমস্ত কিছু নিয়ে একটা জগৎ তৈরি হয়ে গিয়েছিল, যেটা গণনাট্য পর্বে আসার অনেক আগেই আমি এটা বলতে চাইছি, এবং আমি এখন বলেও থাকি যে এটা একটু আমাদের এখন নোট করা উচিত, যে গণনাট্যের যে মূল মোটো, অর্থাৎ ফোক ফর্মকে ব্যবহার করো, সেটা গণনাট্য নিশ্চয়ই একটা দিক নির্দেশ ছিল। বাবারা গণনাট্যের জড়িয়ে পড়ার পর এটাকে আরো অনেক বেশি করে করেছিলেন, কিন্তু হেমাঙ্গ বিশ্বাস কে নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে এটা কিন্তু তার গানে অনেক দিন আগে থেকে আছে। অর্থাৎ একটা রকম ভাবে তিনি এই গানগুলোর মধ্যেই বেড়ে উঠেছেন। তার গণসঙ্গীত বা তার আন্দোলনের গান বা প্রতিবাদী গান গাওয়ার তিনি যখন লিখছেন, তখন যে সুরপ্রয়োগের মধ্যে এগুলোই তার খনি, এগুলোকেই তিনি ব্যবহার করছেন, এবং এত সুর বা লোকজ আঙ্গিক, মানে স্টাইল সুরের, এগুলো ব্যবহার করার ফলে আমি বলছি তোমাকে একটু পরে যে গানটা একটুখানি করবো, সেটা হচ্ছে তার গান গণনাট্য জন্মের আগে থেকে একেবারে একদম গ্রামান্তরে ছড়িয়ে পড়ছিল এই ধরনের ফর্মগুলো খুব সার্থক প্রয়োগের জন্য। মানে প্রয়োগটা তো সার্থক হবে ভেবে কেউ প্রয়োগ করে না, কিন্তু আমি বলছি যে এই ধরনের জিনিসগুলোকে উনি যতখানি আত্মীকরণ ওর মধ্যে হয়েছে, সেটা যখন বেরিয়েছে একটা জন আন্দোলনের বা গণ আন্দোলন হোক, বা একটা ধরনের কোনো বিশেষ
কষ্টের বোধ থেকে সেই সুরগুলো যখন তাদের গায়ে লেগেছে, সেটার সেটার বিস্তৃতি বা সেটা ছড়িয়ে যাওয়ার যে জায়গাটা, সেটা স্বভাবতই অনেক মানে অনেকখানি জনগণের কাছে মানে সাধারণ মানুষের কাছে পৌঁছেছে, কারণ এই সুরগুলো তাদের চেনা সুর। হ্যাঁ, এবং এটা উনি লিখছেন যে আমাদের যে লোক সংস্কৃতির যে বিরাট সমুদ্র, তার থেকে কয়েক বিন্দু আমি পান করতে পেরেছিলাম বলে আমার গান কৃষকদের মধ্যে এতখানি চলেছে। তো গ্রামের নানান ফর্ম সেগুলো তো ছিলই, যেগুলো দৈনন্দিন চর্চার মধ্যে, কিন্তু একই সঙ্গে বাবা লিখছেন পরবর্তীকালে, সেটা অন্য ছিন্ন যে লেখাগুলো তার মধ্যে আসছে। সেখানে যেটা আছে সেটা হচ্ছে যে অন্যান্য যে সাংগীতিক প্রভাব, অর্থাৎ আমার বাবার যে মার দিকে, মানে আমার ঠাকুমার গানের গলা খুব ভালো ছিল, তাদের যে গ্রাম বেজুরা, সেটাকে সিট অফ কালচার বলা হতো। ওইখান থেকে, মানে একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে ওখানে আলাউদ্দিন খাঁ, আফতাউদ্দিন, তারা ওই আমার ঠাকুমার মামা বাড়িতে আসতেন, ওটা একটা সাংঘাতিক জায়গা ছিল। তো অর্থাৎ এই গানগুলো কিন্তু, এবং ক্লাসিক্যাল ফর্মের ব্যবহার, প্রতিবাদী মানে স্বাধীনতা আন্দোলনের যে গানগুলো, সেটা নজরুল হতে পারে। মুকুন্দ দাসের কথা বাবা বারবার লিখছেন, মুকুন্দ দাস যেভাবে ফর্মগুলোকে ব্যবহার করছেন, এবং মুকুন্দ দাস তখন একটা মানে হাউস হোল্ড, ঘুরে 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 এইভাবে গান গাওয়া। হরি মুক্তার বলে একজনের কথা বলছেন, যিনিও এই প্রতিবাদী গানগুলো গাইতেন, এবং তিনি বেশ বিখ্যাত ছিলেন সিলেটে তখন। সঙ্গে অবশ্যই আছেন রবীন্দ্রনাথের স্বদেশ চেতনা অংশের গান, নজরুলের কথা তো আছেই। এই যে রজনীকান্ত আছে, এই পুরো জিনিসটা, অর্থাৎ শুধু মানে কমিউনিস্ট আন্দোলনে তো অনেক পরে এসেছেন, এই স্বাধীনতার বা ব্রিটিশ বিরোধী যে আন্দোলনগুলো হচ্ছে, তা অর্থাৎ দেশাত্মবোধক বা ব্রিটিশ বিরোধী যে গান, তার সেখানে অন্যান্যরাও অনেক ধরনের ফর্ম ব্যবহার করছে, সেটা নেসেসারিলি ফোক নয়, সেগুলো দ্বারা বাবা ইনফ্লুয়েন্সড হচ্ছেন। এবং সেগুলো তাদের শুধু ইনফ্লুয়েন্স তো একটা সুর হিসেবে করে না, এটা তো গানের তার লিরিক্স, তার পুরো জিনিসটা একটা সাংঘাতিক, কারণ উত্তাল একটা সময়। তো এগুলোর কথা বাবা বারবারই লিখছেন যে এগুলো আমাকে একভাবে আমার মনে দাগ কাটছে, এই গানগুলো আমরা শুনছি, আমরা উদ্দীপিত হচ্ছি। সেখানে একটা ঘটনার কথা দুটো ঘটনার কথা আমার আলাদাভাবে একটু বলতে ইচ্ছে করে, যে এই যে এটা কিন্তু কমিউনিস্ট আন্দোলনের প্রেক্ষিতে নয়, একভাবে এমনি যে গান্ধীবাদী আন্দোলন, যে পিকেটিং বা ইত্যাদি ইত্যাদি, সেগুলোর সঙ্গে এরা জড়িত হয়ে পড়েছিলেন তো সেই সময়। তো সেটার বর্ণনাও আছে। এই সময় উনি 2-3বার অ্যারেস্টেড হন, এবং একবার বেশ বেশি সময়ের জন্য। সেইটাতে ওনার একটা অসামান্য বর্ণনা আছে, ওই জেল থেকে জেলে ট্রান্সফার করা হচ্ছে, অনেক সময় রাজনৈতিক বন্দীদের সঙ্গে বন্দীরা যথেষ্ট মার খাচ্ছেন, অনেক সময় তাদের একটা সম্মান দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি বর্ণনা আছে। একটা অংশের কথা আমার আলাদাভাবে, দুটো জিনিস আমার আলাদাভাবে বলার আছে। এক হচ্ছে তার, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, আমি এখন পরবর্তীকালে আসামাই বলতে গেলে এটা খুব গুরুত্বপূর্ণ হবে, সেটা হচ্ছে নওগাঁ জেলে উনি একসময় ওকে স্থানান্তরিত করা হয়, এটা 1930 সালে। এই সময় 30 থেকে 32-এর মধ্যে এরকম একটা সময়, অ্যারাউন্ড 30। হ্যাঁ, এই সময় ওর বয়স তার মানে 18-19 বছর। এই সময় উনি লিখছেন যে আমাদের ওই বি ডিভিশন, সি ডিভিশন এরকম ছিল ব্রিটিশ জেলে, যাতে সবটাতেই আর কি একজনের বিরুদ্ধে একজনকে লাগিয়ে দেওয়া হতো। কংগ্রেসি নেতারা হয়তো একটু হায়ার ডিভিশনে থাকতেন, তাদের মধ্যে একজন ছিলেন একটু পার্টিকুলারলি কাইন্ড, তিনি খাওয়া টাওয়া পাঠিয়ে দিতেন আমাদের সেলে, এরকম লিখছেন, তাকে আমরা পছন্দ করতাম। তো তিনি একদিন হঠাৎ, কংগ্রেসি এক নেতা, তিনি একদিন হঠাৎ এসে আমাদের বললেন যে তুমি আমাকে বললেন, আবার এভাবে লিখছেন যে তুমি বনগীত জানো, অহমিয়া বনগীত। বাবা তখন তাকে বলে যে না, তখন তিনি বলেন যে তুমি শুনবে আমার কাছে। তো বাবার লেখাটা হচ্ছে যে তিনি যখন গাইলেন আমি চমকে গেলাম, তার গলা এত সুন্দর, এত মিষ্টি, এত সুরে না। একে বাবা পরবর্তীকালে গিয়ে, ইনি হচ্ছেন
আসামে পরবর্তীকালে আসামের চিফ মিনিস্টার হয়েছিলেন বিমলা প্রসাদ চারিহা, এবং 60-এর দশকের যে উত্তাল সময় বাবা ভূপেন হাজারিকা, বাঙাল খেদা আন্দোলন এবং নানান রকম জাতি, মানে নানান অসম্ভব একটা কমপ্লিকেটেড আন্দোলন ছিল 60-টা, শুধু ওটা বাঙাল খেদা ছিল না, এটা নিয়ে আমি পরে কথা বলছি। এই সময় বাবাকে যিনি অ্যাকচুয়ালি বলেছিলেন যে এরকম একটা আহ্বান জানিয়েছিলেন এরকম একটা পিস মিশন করতে, তিনি হচ্ছেন বিমলা প্রসাদ চারিহা। ওই জেলেই তার সঙ্গে বাবার পরিচয় হয়। বনগীতটা হচ্ছে পার্বতী প্রসাদ বড়ুয়ার লেখা। বনগীত হচ্ছে অ্যাকচুয়ালি একটা ধরনের, যেটাকে আমরা প্যাস্টোরাল গান বলি, হ্যাঁ, আসামের প্রকৃতি বর্ণনা, কিন্তু অসম্ভব সুন্দর। আমি একটু দু একটা কলি একটুখানি করার। এলো বলিয়া নয়ন ভরে ভরিসা, এলো বলিয়া নয়ন ভরে ভরিসা, ঘটে হো উঠিছে নামিছে, উঠিছে নামিছে রূপহী হুতিরে ঢাল, ঢালর বুকুতে পোহর জেলে মিলাই, ঢালর বুকুতে পোহর জেলে মিলাই, ঢোয়ে করে তাল মলের বলিয়া নয়ন ভরি ভরিসা, এলো বলিয়া নয়ন ভরি ভরিসা। তো এই সুরগুলো আমি হয়তো আমার উচ্চারণ, মানে আমি কথাগুলো যে খুব ভালো মনে আছে তা না, কিন্তু মোটামুটি এরকম। এটার মানটা হচ্ছে কলম বলে একটা কলম, একটা রিড একটা ধরনের, সেটাকে চিরে নৌকা বানাও তুমি, মানে একটা ধরনের বনজ আর কি, সেটাকে চিরে নৌকা বানাও এবং তুমি বলিয়া মানে পাগল, তুমি চোখ খুলে দেখো নয়ন ভরি ভরিসা, তোমার সামনে উঠছে নামছে মানে একটা রূপসী সুতোর মতন, আসামের প্রকৃতিকে বর্ণনা করছে। তো এবং এই যে মানে বনগীতের, আমি বলার চেষ্টা করছি অনেকদিন পরে, বনগীত এতই সফট একটা জিনিস যে বনগীতকে নিয়ে হয়তো ওরকমভাবে বাবা হয়তো ওভাবে আন্দোলনের গান লেখেননি, কিন্তু পরবর্তীকালে বাবার একটা গান ছিল, আমারও গায়ের শীর্ণ নদীটির শীতল জলে চাঁদের ডিম ভেসে চলে, অর্থাৎ তাঁর যখন খোয়াই গাং নিজের ফেলে আসা গ্রামের কথা মনে পড়ছে, তখন সেটার যে বর্ণনা, মানে সেটার যে সুর সেটা কিন্তু তার ওই অহমিয়া সুরের, বনগীতের সুরের স্ট্রাকচারে তিনি করছেন। গানটা অপূর্ব, আমি পরে কখনো পুরোটা করবো। তো আমি এটা এই জন্য বলছি যে এটাও একটু লক্ষ্য করো যে আসাম এবং মানে বাবাদের যে গ্রামটা আর কি, এটা বর্ণনায় আছে মিরাশি গ্রাম, সেটা ত্রিপুরার একদম সীমান্তে, অর্থাৎ খোয়াই গাংটা পার হলেই ত্রিপুরা। তো সেখানে নদী আছে, পাহাড় আছে, এবং ওই খোয়াই নদীকে নিয়ে বাবার বারবার অনেক কবিতা আছে এবং বাবার লেখা আছে। তো তার কথা মনে পড়ছে তখন, আমি এটা যেটা বলার চেষ্টা করছিলাম যে এরকম একটা সিলেটের, কেন আমি বলছিলাম যে সিলেটের পজিশনটা মিউজিক্যালিও একটু, এক তো হচ্ছে ঐতিহাসিকভাবে সিলেটে পীর ফকির, সেই মানে শাহজালাল থেকে শুরু করে অনেক ধরনের পীর ফকিরের সমাবেশ শতাব্দীর পর শতাব্দী জুড়ে হয়েছে সিলেটে। সিলেট একটা রকমভাবে পীর ফকিরদের একেবারে আড়ত একটা, ফলে অনেক ধরনের মারিফতি গানের কথা তুমি বলছিলে, অনেক ধরনের সুরের সন্নিবেশ হয়েছে একদিকে। অন্যদিকে সিলেটের ভৌগোলিক অবস্থানের জন্য পূর্ব বাংলার, এটা তো মানে একটা ভাবে ভাটি অঞ্চলের ভাটি সুর, ভাটিয়ালির সুর, সেটা তো ডমিনেন্ট মেলোডিক প্যাটার্ন, কিন্তু তারপরেও একটু খেয়াল রাখো যে এটা আসাম থেকে খুব দূরে নয়, একটা সময় আসামের অংশ ছিল। অহমিয়া, তার মধ্যে অসমিয়া সুরের, ওই অহমিয়া সুরের এই মাইনর যেগুলো ডমিনেন্ট মাইনর যে নোটসগুলো, সেগুলো লাগছে। ত্রিপুরার ওই অঞ্চলের সুর আছে, ফলে নানানভাবে মিশে গেছে সুরের যে সুরগুলো। এর ফলে আমার মনে হয় যে এটাও খানিকটা কারণ যে এতটা রিচ একটা জিনিস, মানে এটা শুরু থেকেই একটা রিচ বেসের ওপর আমার মনে হয়। কারোর যদি কান হেমাঙ্গ বিশ্বাসের মতো হয় বা দেখাটা এরকম হয়, তাহলে তার কিন্তু ওই যে শিক্ষা,
যাকে তিনি একভাবে বাহিরানা বলছেন, এটা নিয়ে আমি পরে কথা বলছি, সেই বাহিরানার শিক্ষায় শিক্ষিত হয়ে এটা কিন্তু বুঝতে আর অসুবিধা হয় না যে তার গানের শুধু কথা নয়, সুর কতখানি মর্মস্পর্শী হতে পারে। কারণ তার বেসটাই, মানে আমি এক্ষেত্রে সিলেটের একটা নিজস্ব ঐতিহাসিক ভৌগোলিক পজিশনের কথা বলার চেষ্টা করছি। যেটা বাবা লিখছেন যে 1938-39 এই সময়ে, যেটা বলছিলাম যে স্বদেশী গান, নানান ঘূর্ণিঝড়ের এবং চারপাশের এই আবহাওয়া, স্বদেশী গানের মানে বিশেষত নজরুলের একটা প্রভাব বাবার গানে এসে গেছে। এর সবকটা গান তো আমি যেটা এক্ষুনি আক্ষেপ করছিলাম যে অনেকগুলো গান হয়তো আমি গুনগুন করেও বাবাকে গাইতে শুনিনি, মনে নেই। একটা গান আমাকে বাবা ধারাবাহিকভাবে কোনো একটা কারণে, আমি অনেকগুলো আশীর্বাদের মধ্যে এটা মনে করি যে নেপালি গান বাবা আমাকে শেখাতেন। আমি এটা একটুখানি ব্যক্তিগত কথা বলি, কারণ এটা খুব একটা আমার খুব আবেগ ঋদ্ধ একটা জায়গা যে আমি এখানে, আমার কোনো একটা অদ্ভুত কারণে আমার এখানেই বসে রেওয়াজ করতে ইচ্ছে করতো, বাবাকে বিরক্ত করে। তো এখানে রেওয়াজ করতে বসে আমি হয়তো কখনো কখনো আমার প্রিয় রাগ বলে আমি দুর্গা রাগ গাইতাম। দুর্গা যেহেতু পাহাড়ির খুব কাছাকাছি, এই দুর্গা স্ট্রাকচারটা দেখলে বাবা, শুনলে বাবা কিছুক্ষণ পরে ওই আমাকে থামে ওর নেপালি গানের যে নানান জায়গা থেকে উনি যে নেপালি গানগুলো কালেক্ট করেছেন সেগুলো শোনাতেন, এবং এই টুকরোগুলো আমাকে শেখানো হয়েছে। তার ফলে এখন আমি টুকরো টুকরো নেপালি গান, যে 4-5টা লাইনে, সেগুলোর অনেকগুলোই আমি জানি, যেটা হয়তো আর কাউকে বা ওরমভাবে গানের ক্লাস তো শেখানো, ওগুলো তো 4-5টা লাইনের গান। তো এরকম একটা গান বাবা লিখছেন যে শিলংয়ে, মানে শিলং তো তখন আসামের রাজধানী, সুতরাং অনেক সময় অনেক কাজেই শিলংয়ে যেতে হয়েছে। তো শিলংয়ে বাবা এরকম একটা গান শুনেছেন যে মিলিটারি ব্যান্ডে, তখন তো বুঝতেই পারছো 39-এ তো বিশ্বযুদ্ধ লেগে গেছে, কাজে মিলিটারি ব্যান্ডে না, কিন্তু সেখানে অনেক সময় বিশ্বযুদ্ধের সেটাই মজা, রিক্রুট করা হচ্ছে, মানে আমাদের নেপালিরা তো সৈন্য হিসেবে কাজ করে গোর্খা। তো এখানে তারা যখন নিজেদের মানে যখন ব্যাক পাইপ বা ইত্যাদি যন্ত্রে যখন তারা গানগুলো বাজাচ্ছে, তখন একটা ধরনের সুর হচ্ছে, যেটা কিন্তু ওই পাহাড়ি সুরের একটা ধাঁচ পাওয়া, এবং সেই সুরগুলো অনেক সময় খুব সুন্দর। যেমন একটা ছিল যে এই যে নেপালি সৈন্যদের ব্রিটিশরা রিক্রুট করতো, সেটা থেকে যুদ্ধ বিরোধী অনেকগুলো গান, কিন্তু ওই অর্থে যুদ্ধ বিরোধী। যেমন একটা গান ছিল যে গানের অর্থ হচ্ছে কেঁদো না কেঁদো না, মানে তার প্রেমিকা বা স্ত্রীকে বলছে তুমি কেঁদো না, আমি ধাওয়া মানে যুদ্ধে যাচ্ছি, মরে গেলে মরে গেলাম, বাঁচলে ফিরে আসবো। একটা অসম্ভব সুন্দর সুর, আমি একটু চেষ্টা করছি। নারু নারু কাঞ্চি নানে হামি জঞ্চম ধাওয়া, নারু নারু কাঞ্চি নানে হামি জঞ্চম ধাওয়া, મરી પછી મરી જવલા, બાછી પછી આવલા, મરી પછી મરી જવલા, બાછી પછી આવલા, નારુ નારુ કંચી નાને હમે চঞ্চল ধাওয়া। তো এর সুরে বাবা লিখছেন যে এরকম একটা সুর, এটা আমি দুটো লাইন শুনেছিলাম, এটা ওই 38-39-এর অনেক গানই বাবা লিখেছিলেন সে সময়। এই গানটা হচ্ছে ইনক্লাবে হাকে হয়ে শোন পেতে কান, আশু দুর্দিন সাথী রুশচিন, ইনক্লাবে হাকে হয়ে শোন পেতে কান, মানে
কথাগুলোর সঙ্গে সুরটা বোধহয় খুব আমার মনে হচ্ছে মানে সুরটা এতই সুন্দর এবং এতই অন্য রকমের, যেখানে ইনকলাবি হাঁকের গানটা মানে ওইটা নেই, কিন্তু মানে মনে হচ্ছিল একটা ঝনাৎকারের সুর, সেটা নেই। কিন্তু এই সুরগুলো আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে মানে এক এক হচ্ছে অসমীয়া বঙ্গীত বিমল প্রসাদ চারিহা, এই গল্পটা একভাবে আমি বললাম। এই সুরটা ওর উনি বহুদিন পরে হয়তো নিজের ফেলে আসা গ্রামের একটা নদীকে নিয়ে বা গ্রামটাকে নিয়ে লেখার সময় প্রয়োগ করছেন। কিন্তু অন্যান্য যে সুর এবং খণ্ডিত সুর সেগুলো আমি, অর্থাৎ এখানেও একটা যে পয়েন্ট আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে নেসেসারিলি সিলেটের সুর নয়, মানে যেখানেই যে কোনো ধরনের লোকগানের সুর, এবং সেটার একটা বিশেষ জায়গা আছে যে উনি যখন এগুলো সংগ্রহ করছেন, শব্দগুলো তো ওর কাছে তখন উনি তো ওভাবেই সংগ্রহ করতেন, শব্দগুলো মানে লিরিক্সটা উনি অর্থ করছেন, এবং সেখানে এটা আসলে একটা যুদ্ধবিরোধী গান, সেইটাকে উনি প্রয়োগ করলেন নিজের গানে। অর্থাৎ আমি বলার চেষ্টা করছি যে এইভাবে, এটা আমি 38-39-এর কথা বললাম, এরপরে 42-এ উনি বাড়ি থেকে বিতাড়িত হলেন। অর্থাৎ তার বহুদিন ধরেই তার জমিদার পিতার সঙ্গে তার একটা, স্বভাবতই তিনি এদিকে চাষিদের মানে সভায় গিয়ে কথা বলছেন, ততদিনে তিনি কমিউনিস্ট মনোভাবাপন্ন হয়ে গিয়েছেন, এবং সেখানে জমায়েতে গিয়ে তিনি বলছেন যে তার পিতা কিরকম অত্যাচারী জমিদার, সুতরাং তাকে একদম যাতে চাষিরা মান্য না করে। তো আমি কোনো কারণ দেখছি না যে আমার ঠাকুরদার খুব আদর যত্ন করার, কিন্তু এই কনফ্লিক্টটা বহুদিন ধরে শুরু হয়েছিল। শুধু বাবার এর মধ্যে একটা জেলে থাকাকালীন টিবিতে উনি একটা সময় গুয়াহাটি জেলেই তো এটা, টিবি সংক্রমণ ওনার হয়, এবং তারপর সেই সময় টিবি তো চিকিৎসার যোগ্য ছিল না, এবং সমস্ত কলিগসরা, কমরেডসরা, তারা সবাই মিলে ওকে বলেন যে আমরা ডিসিশন নিয়েছি, তোমার এত খারাপ অবস্থা, মানে এত রক্ত পড়ছিল গলা দিয়ে, যে তুমি চলে গেলে আমরা কিচ্ছু, মানে এটা আমরা ডিসিশন নিয়েছি, কোনো অসুবিধা নেই, কিন্তু বাবা একটা বন শুধু দেখতে হবে, আমাদের কোনো অসুবিধা নেই, এটা আমরা ডিসাইড করেছি। এবং খুব সুন্দর বর্ণনা আছে উজানগাং মাইয়াতে, তুমি পড়েছো জানো, যে জেলার এসে, সিলেটি জেলার, তিনি এসে নানান রকমভাবে একবার ভয় দেখাচ্ছেন, একবার মানুষটি খারাপ নন, কিন্তু একবার তাকে তো তার চাকরি করতে হবে, একবার ভয় দেখাচ্ছেন, একবার অনুনয় বিনয় করছেন, কিন্তু বাবা বাবা বনটা দিলেন না। ফাইনালি আর জেলের ডাক্তার, যেহেতু বাবার খুব সহানুভূতিশীল ছিল, তার তিনি বললেন যে এই রিস্ক কিন্তু আমি নিতে পারবো না, তখন উনি মুক্তি পেলেন ব্রিটিশ জেল থেকে। কিন্তু ওই সময় এই যে টিবি হলো, এবং তার যেহেতু কোনো চিকিৎসা ছিল না, ক্রমাগত টিবি কিন্তু বারবার বাবার জীবনে ফিরে এসছে, তার একটা লাংস কেটে অকেজো করে দেওয়া হয়েছিল টিবি সারানোর জন্য। এই একটা ফুসফুস নিয়ে তিনি সারা জীবন বেঁচে থেকেছেন এবং গান করেছেন, যতক্ষণ আরেকটা ফুসফুস অকেজো হয়ে যায়। আমি একটা অন্য কথা বলার চেষ্টা করছিলাম যে এইটার ফলে যেটা হয়েছে, আমার ঠাকুমার স্বভাবত একটা দুর্বলতা ছিল, এত অসুস্থ ছিল সে যখন, ফলে আমার ঠাকুরদা খুব অশান্তি হলেও যে সবসময় এক্সট্রিম একটা জায়গায় চলে গেছেন তা নয়, কিন্তু এই ধরনের জিনিস বা পিতা পুত্রের এই সংঘাতটা 42 সালে, মানে বারবারই অনেক সময়ই বাবা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলেন, এদিক ওদিক যাচ্ছিলেন, কিন্তু 42 সালে আর একটা সময় ওই বিশ্বযুদ্ধের ওই নানান কিছুকে কেন্দ্র করেই তার খবর আসা ইত্যাদি ইত্যাদি, সেটা নিয়ে স্বভাবতই আমার ঠাকুরদা হিটলারের পক্ষে ইত্যাদি, তো সেগুলো থেকে নানান কিছু হওয়ার পরে একটা সময় সংঘাতটা এমন জায়গায় যায় যে একেবারে ওটা আর বাবার পক্ষে থাকা সম্ভব হয় না। সত্যি এটা খুব খুব সাংঘাতিক একটা শোডাউন হয়, এবং বাবা তখন চলে আসে। এই এতটা গল্প আমি বললাম কারণ 42 সালে চলে এসে উনি তো তখনও খুব অসুস্থ, এক বস্ত্রে বাড়ি গৃহ ত্যাগ করেছেন, জমিদার পিতার গৃহ। তখন পঞ্চখণ্ড বলে একটা জায়গায় সিলেটে লুলা গাং বলে একটা গাং, তার পাশে মাসির বাড়ি ছিল। মাসির বাড়িতে উনি কিছুদিনের জন্য, বাবার মাসির বাড়ি, আশ্রয় নিয়েছিলেন। এবার সেইখানে উনি একটা রোজই গাঙে
নৌকো মাঝি নৌকো নিয়ে যেত এবং সেখানে শাড়ি গান করতো, সেইটা বাবার কানে আসে। এই সময় এই শাড়ি গানের সুরটা আমার খুব আকর্ষণীয় মনে হয় এবং সেই সুরে উনি এবার একটা গান রচনা করেন। আমি ওই গানটা, মূল গানটা করছি এবং তারপরে যে গানটা করবো সেটা সবাই জানে, কারণ এই যে গানটা কাস্তেটারে দিয়ে জোরেশন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি মেড হেমাঙ্গ বিশ্বাসের হাউস হোল্ড নেম, মানে সেটা তো একেবারেই সবাই এখন সর্বজনবিদিত। তো ওই গানটা আমি একটুখানি করছি প্রথমে। সাবধানে গুরুজির নাম লইও রে সাধু ভাই, সাবধানে গুরুজির নাম লইও, সাবধানে গুরুজির নাম লইও রে সাধু ভাই, সাবধানে গুরুজির নাম লইও। এটা থেকে বাবা করলেন। এটা ওই 42-এ, তার মানে গোটা পটভূমিটা একটু মাথায় রাখতে হবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার পাশে এবং আমরা পরাধীন, এরকম একটা অবস্থায়। তোমার কাস্তেটারে দিও জোরে শান কিষান ভাই রে, কাস্তেটারে দিও জোরে শান, তোমার কাস্তেটারে দিও জোরে শান কিষান ভাই রে, কাস্তেটারে দিও জোরে শান। ফসল কাটার সময় হলে কাটবে সোনার ধান, দস্যু যদি লুটতে আসে, দস্যু যদি লুটতে আসে, কাটবে তাহার জান রে, কাস্তেটারে দিও জোরে শান, তোমার কাস্তেটারে দিও জোরে শান কিষান ভাই রে, কাস্তেটারে দিও জোরে শান। এই গানটা আমি বলছিলাম যে এটা বাবাকে একেবারে একটা হাউস হোল্ড নেমে প্রায় পরিণত করেছিল, একেবারে সুদূর গ্রামান্তরে এটা ছড়িয়ে গিয়েছিল। এবং এইখানে এই প্রসঙ্গে আমি তোমাকে যেটা বলতে চাইছিলাম, খেয়াল করো এটা 42 সাল, তার মানে গণনাট্য জন্ম নিচ্ছে, প্রগতি লেখক শিল্পী সংঘ হয়ে গেছে তার আগে, কিন্তু গণনাট্য তো জন্ম নিচ্ছে 1943-এ। অর্থাৎ আলাদাভাবে যদি এভাবে বলো যে প্রাক গণনাট্য পর্ব থেকেই হেমাঙ্গ বিশ্বাসের গানে যেটা করছিলাম, ফোক ফর্মকে তিনি ব্যবহার করছেন, সাকসেসফুলি ব্যবহার করছেন, সেটা ছড়িয়ে যাচ্ছে। গণনাট্য পর্বে এসে তো স্বাভাবিকভাবেই এটা অনেক বেশি। 43-এ এর এই দীর্ঘ পরিক্রমাটা আমার আজকে আর বলার তো সুযোগ নেই এবং এটা ভালো হবে যদি আর কিছুদিন পরে হয়তো আমারও গবেষণাটা আরেকটু পরিণত অবস্থায় যাওয়ার পরে যদি এটা নিয়ে কথা বলি, যে আসলে যেটাকে আমি সবচেয়ে বড় গ্যাপ মনে করি বাবার যদি কেউ জীবনী লিখতে যান, সেটা হচ্ছে ওই 43 থেকে 57 আসাম গণনাট্য অংশটা। এখন এটা টুকরো টুকরো বাবা বলছেন না তা নয়, টুকরো টুকরো অন্যদের লেখা থেকে, এবং আমি নিজে আসামে গিয়ে এখন আর কেউই প্রায় বেঁচে নেই, কিন্তু যাই হোক যেটুকু ডকুমেন্ট রয়েছে, যেটুকু বাবার একজন অত্যন্ত সিনিয়র কলিগ, তিনি তারও বয়স 84, কিন্তু যাই হোক বাবা থেকে অনেকটা ছোট, তার থেকে নিয়ে আমি টুকরো টুকরো করে এগুলোকে সাজাচ্ছি একটা করে। 43-এ আমি এটুকু শুধু বলি, 43 সালে পাকাপাকি ভাবে মানে গণনাট্য হলো এবং বাবার জীবনেও 42-এ বাড়ি ছেড়ে তারপর 43 সালে বাবা আসামে চলে এলেন। আসামে সেই সময় একাধিক মানে প্রগতি লেখক শিল্পী সংঘ তো তার আগেই হয়ে গেছে, আসামে তখনও গণনাট্য ওইভাবে হওয়ার আগে, মানে গণনাট্য ছড়াবার আগে আমি বলছি, গণনাট্যের হিসেবে কাজ করার আগে সুরমা ভ্যালি কালচারাল স্কোয়াড হিসেবে আসামে বাবার নেতৃত্বে মূলত বলা যায়, আরও কেউ ছিলেন, এই নানান ধরনের সাংস্কৃতিক কর্মীদের এক করা, জড়ো করা, এই কাজটা শুরু হলো। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে এখানে কিন্তু নেসেসারিলি একটা বামপন্থী ভাবাপন্ন মনোভাবাপন্ন বা কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত বা সিম্প্যাথেটিক কোনো কেউ এরকম ছাড়াও কিন্তু অনেক ধরনের লোকজনকে তারা জড়ো করেছিলেন। একটা এরা পরপর 42 থেকে 43 থেকে শুরু করে 45, 46, 47 বা 43, 44, 45 এরকম একটা সময় পরপর তারাশঙ্কর বিভূতিভূষণ মানিককে নিয়ে যান আসামে, মানে বাবারা আর কি এই থেকে সংঘ থেকে, এবং সুরমা ভ্যালি কালচারাল স্কোয়াড
এমন কিছু মানুষদের জড়ো করছিল, যেমন একজনের নাম আমি বলতে পারি বিনোদ চক্রবর্তী, বিভাস চক্রবর্তীর বাবা, যিনি নিজে কিন্তু কংগ্রেস কর্মী না, মানে হয়তো সিম্প্যাথেটিক ছিলেন আর কি। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেই সময় ব্রডার ইস্যুগুলো যা, সেইগুলোকে ধরে ধরে এগোনো হচ্ছিল, এবং সেখানে একটা চা বাগানের শ্রমিকদের মজুরির নিয়ে একটা আন্দোলন বা এই ধরনের, বা সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যাসিবাদ, তার বিরোধী যে সংগ্রাম, সেটা একটা রকম ভাবে একটা, আমার ধারণা, একটা সিমেন্টিং গ্রাউন্ড ছিল এই কবি সাহিত্যিক সাংস্কৃতিক কর্মীদের। এবং এরা কিন্তু, আমি এটা বলার চেষ্টা করছি যে গণনাট্য তার, এটা আমার মনে হয় আজকে ভীষণভাবে বলা উচিত যে পরবর্তীকালে নানান প্রাদেশিক গণনাট্য সংঘের একদম অনেক পরে আমি বলছি যে ধরনের সংকীর্ণতা ঢুকেছিল, আজকে তারা গণনাট্যের ইতিহাসটা পড়লে বোঝা যায় যে শুরু পর্বে, মানে একদম শুরুর পর্বে যখন আসলে এগুলো অনেক বেশি হয়তো ম্যাটার করতে পারতো, কারণ কমিউনিস্ট আন্দোলনও তখন আস্তে আস্তে দানা বাঁধছে, সেখানে আরো অনেক ধরনের রিস্ক নিয়ে বাবাদের কাজ করতে হয়েছে। আমি এখন আসামে যখন যাই, আমি ইন্টারভিউ করি, কিছু কিছু যারা বেঁচে আছেন তারা বলেন যে কি ধরনের রিস্ক বাবারা নিয়েছেন, মানে বাবার কথা আলাদাভাবে, কি ধরনের, যখন তুমি ওই পর্বে কারোর কাছে যাচ্ছ, বলছো কেন কমিউনিস্ট পার্টিতে আসা উচিত, বা কেন চাঁদা দেওয়া উচিত, বা কেন তাদের ইস্যুগুলোকে সমর্থন করা উচিত, তখন আসলে অনেক বেশি, মানে এরকমও হয়েছিল যে বাবাকে একজন দুজন এরকম একজন আমাকে বলছিলেন যে এরকমও, মানে কাইন্ড অফ ডেথ থ্রেট, যে আমরা পছন্দ করছি না, কিন্তু আমরা অসমীয়া ভাষায় একটা খুব গেও অসমীয়া ভাষায় একটা শব্দ আছে আর কি, খুব অ্যাগ্রেসিভ একটা শব্দ, কাঠিম, মানে মেরে ফেলবো। তো এরকমও তাকে, মানে বাবার ওই সহকর্মী, তাকে এরকম শুনতে হয়েছিল যে, এবং মানে এই যে লম্বা ফর্সা করে যে ভদ্রলোক সারাক্ষণ কাঁধে ঘুরে বেড়ায় এবং আমাদেরকে নানাভাবে এই সমস্ত কথা বলে, তাকে কিন্তু আমরা ছেড়ে দেবো না। কিন্তু পরবর্তীকালে এদের নানান রকম, মানে তিনি আমায় বলছিলেন গল্পটা, বগামরণ, তিনি আমাকে পরবর্তীকালে বলেন যে যাই হোক এই লোকটি, এই একটু অ্যাগ্রেসিভ যে ভদ্রলোক বাবাকে এটা বলেছিলেন, তিনি আবার পরবর্তীকালে বাবার খুবই ভক্ত হয়ে উঠেছিলেন। কিন্তু আমি বলছি যে তারা যে অবস্থায় কাজ করতেন তাতে কিন্তু এই বাছবিচারগুলো হয়তো তাদের ক্ষেত্রে অনেক বেশি প্রকট হয়ে ওঠাটা, মানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠাটার জায়গা ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তারা অনেক বেশি ওপেন ছিলেন সাংস্কৃতিক জায়গাটাতে, এটা বোধহয় আজকে আমাদের মনে রাখতে হবে। তো যেটা আমি বলছিলাম, এই অর্থাৎ এই সময়টা এরমভাবে যাচ্ছে, সুরমা ভ্যালি কালচারাল স্কোয়াড এভাবে হচ্ছে। 47-এ শিলচরে আসাম গণনাট্যের প্রথম প্রাদেশিক সম্মেলন হচ্ছে, এবং সেখানে এই জিনিসটা, এটা আমি আলাদা করে বলতে চাই যে এটা একটা শপথের মতো নেওয়া হয়েছিল যে শিলচরের ওই গণনাট্য সম্মেলনে আসাম যেহেতু অন্য রাজ্যগুলোর থেকে আসামের চরিত্র আলাদা, আসাম যেহেতু বহুভাষী, বহু জাতি, বহু উপজাতির একটা জায়গা, সেখানে আলাদাভাবে মানে বাবার মতো নেতৃস্থানীয় জায়গায় যারা ছিলেন তারা, along with বাবা অফকোর্স, এটা দেখেছিলেন যে যাতে সমস্ত জাতি উপজাতির রিপ্রেজেন্টেটিভ লোকেরা থাকেন, হ্যাঁ, তারা কথা বলেন। এবং এইটাই বলা হয়েছিল, খুব সুন্দর একটা উপমা, যে যেমন লুইত তো একভাবে, মানে ব্রহ্মপুত্রকে তো একভাবে আসামের সোল বলা হয়, কিন্তু সেখানে যেমন বহু ছোট ছোট নদী এসে মিশেছে, আমাদের গণনাট্য সংঘ কিন্তু তাই। অর্থাৎ আমরা প্রত্যেক, এটা ভীষণ গুরুত্বপূর্ণ আজকেও আসামে, যে প্রত্যেক জাতি উপজাতির স্বকীয় সত্তা, তার বিশেষ করে কালচারাল যে জায়গাটা, সেটাকে আমরা কোনোভাবে, সেটা যেন মূলধারায় মিশে নষ্ট না হয়ে যায়, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। 1, 2 নম্বর, কিন্তু একই সঙ্গে আমরা কোনো রকমের একটাভাবে উগ্র জাতীয়তাবাদ বা কোনো একটা জাতি উপজাতি তারা মনে করছে নিজেদের শ্রেষ্ঠ, এবং তারা মনে করছে বা অন্যদেরকে মনে করছে যে যথেষ্ট ভালো নয় বা তাদের মতন নয়, বা সুতরাং তাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা আদান প্রদান হবে না, এই জায়গাটাও কিন্তু রাখা যাবে।
অর্থাৎ দুটো জিনিসই একসাথে হচ্ছে। একটা রকমভাবে আজকে যাকে আমরা আইডেন্টিটি পলিটিক্স বলি, সেটাকে পলিটিক্স হিসেবে মানে কালচারালি এটাকে আমরা স্বীকার করছি, সেই আইডেন্টিটি কালচার সেইটা আমি স্বীকার করছি, কিন্তু একইভাবে গণনাট্য সংঘই সেই জায়গা আসাবে হবে যেখানে এই সবটাকে ধারণ করার প্রত্যেকে তার নিজস্ব সত্তা নিয়ে আলাদাভাবে থাকবে, কিন্তু তার বৃহৎ ধারণ পাত্র যদি কিছু থাকে সেটা হবে গণনাট্য সংঘ। এটা আমি এতটা বিস্তৃতভাবে এই কারণে বললাম যে আমি পরবর্তীকালে তোমাকে যে ঘটনাটার কথা বলতে যাচ্ছি তাতে বোঝা যাবে যে এটার ভূমিকা কী ছিল। আচ্ছা, আমি একটু কাট করে চলে আসছি এর পরের বড় যে কাজটা, সেটা হচ্ছে গৌহাটির প্রাদেশিক সম্মেলন। এবং গৌহাটি সম্মেলন একটা গৌহাটি মানে এখানে বাবার এখানে সাইডলাইটস অ্যান্ড স্ন্যাপশটস বলে যে একটা ছোট লেখা আছে, সেইখানে গৌহাটি সম্মেলনের পূর্বাপর বর্ণনা দেওয়া আছে। এবং এইটা একটা মানে এটা একটা আশ্চর্য সম্মেলন। আজকে আমি চার্চ ফিল্ড, বাবা তো বলছে যে অনেকদিন পরে এটা লিখছে যে গৌহাটি চার্চ ফিল্ডের সামনে দিয়ে যেতে গিয়ে আমার কেমন ফিল্ড মার্শালের মতো লাগে, মানে কি বিরুদ্ধতার মধ্যে থেকে আমরা এই কাজগুলো করেছি সেটা বাবা বলছে। এখানে কয়েকজনের মানে শুধু বাবা নন, ছোটাছুটির পর্বে নিরঞ্জন সেন যিনি সর্বভারতীয় তখন সেক্রেটারি ছিলেন এবং ভূপেন হাজারিকা, মানে একদম ছোটাছুটির পর্বটা আমি কালচারাল জায়গাগুলো বলছি না। এই সম্মেলনে আর জাননি হেন লোক নেই, অর্থাৎ কলকাতা থেকে যত নাম ভাবা যেতে পারে সবাই গিয়েছিলেন। দেবব্রত বিশ্বাস, সুচিত্রা মিত্র, ওদিক থেকে মানে অন্যান্য জায়গা থেকে বলরাজ সাহানি এটা খুব আবেগঘন বক্তৃতা ছিল। গণনাট্যের সবচেয়ে বড় বড় যে নামগুলো তারা সবাই সেখানে একত্রিত হয়েছিল এবং সরকারের চূড়ান্ত বিরুদ্ধতা সত্ত্বেও মানে নানা রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ ফাঁদে মানে যা হয় আর কি, নানান রকমের ঝামেলাতে ফেলার সত্ত্বেও শেষ মুহূর্ত অবধি বোঝা যাচ্ছিল না এটা করা যাবে কিনা, কিন্তু তারপরে খড় পেতে মানে হাজার হাজার দর্শক ওখানে বসে আছেন এবং ওই 3 দিন ধরে ওই সম্মেলন হচ্ছে এবং তার যে চূড়ান্ত সাকসেসফুল সেটা ছিল। আজকে আমি যখন আসামে এই টুকরোগুলো সংগ্রহ করতে যাচ্ছি, শিলচরে গিয়েছিলাম জানুয়ারি মাসে, সেখানে একজন খুব বৃদ্ধ ভদ্রলোক, তিনি শিলচরে থাকেন, একদম একটা মিজোরাম সীমান্তে একটা স্কুল চালান তিনি। তাকে তিনি হেমাঙ্গুদার মেয়ে বলে, মানে অনেকেই তো সেটাই, মানে আসামে তো হেমাঙ্গু বিশ্বাস এখনো মেয়ে, তিনি আমার সঙ্গে দেখা করতে এলেন এবং আমি তখন তার থেকে শুনলাম যে তাকে একটা দুটো ঘটনার কথা বলতে বললাম যখন, তখন তিনি ওই কথাটাই বললেন যে গৌহাটির এই সম্মেলনটা সেটা ওর মনে আছে, ওই খড় পাতা এর মধ্যে দর্শকরা এটা মনে আছে, উনি তখন কলেজে পড়েন। যেই কথা বলুক না কেন ওই সম্মেলনটার কথা, ওই 3টে দিনের কথা, সেটা আমি বলার চেষ্টা করছি গণনাট্য সুতরাং 47 থেকে পেরিয়ে 55-তে এটার একটা সত্যিকারের একটা অসামান্য ফর্ম এটা পেল। তার মধ্যে বাবার জীবন আমি আর বলছি না, খুব ইন্টারেস্টিং সব গল্প হতে পারতো কিন্তু হয়তো আর সময় নেই। বাবার একাধিকবার আন্ডারগ্রাউন্ডে গেছেন, কারণ পার্টি আন্ডারগ্রাউন্ডে গেছে, কিন্তু বাবার আন্ডারগ্রাউন্ডে যাওয়াটা একটু স্পেসিফিক একটা জিনিস, কারণ বাবা আন্ডারগ্রাউন্ডে যাওয়া এবং অনেক পার্টি কমরেড যদি জেলে থাকেন, যেটা 50-51-তে একবার হয়েছিল নালিয়াপুলে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর নাট্য সম্মেলনে, যেটা হয় সেটা হচ্ছে যে লাইফ লাইনটা তো কেটে যায় এবং বাবা তো তখন অসুস্থ, এবং একটা মারাত্মক অসুস্থ অবস্থায় শিলং পাহাড়ের একটা জায়গায় বাবা আত্মগোপন করেছিলেন। সেইখানে অন্য গল্প আছে, আমি এবার শিলং পাহাড়ে গিয়ে এই জায়গাটা দেখেছি এবং সেইখানে বসে বাবার আমরা তো বিলীনায় শহীদ গানটা লেখা একেবারে ওই রকম, মানে যে কোনো দিন যে কোনো কিছু হতে পারে ওরকম অবস্থা, একটা বাথরুমের মধ্যে, একটা খাসিয়া বস্তিতে একটা বাথরুমের মতো স্পেসে বন্দি থাকতেন। একজন তাঁতি কমরেড বাইরে থেকে তাকে তাড়া দিয়ে চলে যেত, কারণ পুলিশ নজর রাখছিল, তার মধ্যেই ওখানে বসে বসে বাবা ওই রকম অসুস্থতার মধ্যে ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন নিতেন, তার টিবির রিল্যাপস করেছে খারাপভাবে, এবং যে কোনো কিছু হতে পারে এটার একজন উইটনেস ছিল আমার বিশ্বত দাদা, মানে আমার তার শিলংয়ে তখন ছিল, ও খুব ছোট ছিল, ও গিয়েছিল এই তাঁতি কমরেডের সঙ্গে, তো ওর একটা ইন্টারভিউ আমি নিয়েছি। এইভাবে আমি টুকরো টুকরো করে জোড়া লাগানোর চেষ্টা করছি, কিন্তু আমি বলার চেষ্টা করছি যে এই সময়ের এই যে মানে এই যে যে কোনো প্রতি মুহূর্তে মাঝে মাঝে আন্ডারগ্রাউন্ডে চলে যাও, মাঝে মাঝেই এই চূড়ান্ত শারীরিক কষ্ট এবং অসুস্থতা সহ্য করেও 55-তে তারা এরকম একটা জায়গায় নিয়ে গেলেন, মানে বাবা এই সম্মেলনটা করতে পারলেন।
এটার কথা আমি আলাদা করে বলছি, কারণ এবার আমি তোমাকে যেটাতে আসতে চাইছিলাম, আসাম আন্দোলনের, গণতন্ত্র আন্দোলনের, সেটার একটা একটা কি বলবো, একটা মাইল ফলক হিসেবে যেটা কে চিহ্নিত হতে পারে, সেটা হচ্ছে 60-এর দশকে, 60 সালে যে ভাষা আন্দোলন, মানে একটা ধরনের শুধু বাঙালি অসমীয়া নয়, এখানে পাহাড় ভার্সাস সমতল এরকম একটা জিনিস হচ্ছিল, মানে একেবারে জাতিতে জাতিতে দাঙ্গা এবং ভয়াবহ দাঙ্গা। সেই সময় বিমলা প্রসাদ চালিহাজার কথা বলছিলাম, তিনি চিফ মিনিস্টার ছিলেন, অসুস্থ, কিন্তু চালিহা বাবাকে একটা অফার দেন যে কিছু একটা যদি সাংস্কৃতিক, যেহেতু ওনার নিজেরও এরকম একটা ব্যাকগ্রাউন্ড ছিল, করা যায় কিনা। 47-এর সম্মেলনে যেটা বলা হয়েছিল যে প্রত্যেকটা জাতি উপজাতি তাদের স্বকীয়তা রেখেও একটা মিলন মঞ্চের মতো হবে গণতন্ত্র সংঘ, এবং সেখানে মানে ডিমাচা কাছারি, মিরি, বড়ো, চা বাগানের শ্রমিকরা, জয়ন্তী আকাশিয়া, সবাই, অবশ্যই বাঙালি অসমীয়া, সবাই, সমস্ত এই ধরনের সবার একজন রিপ্রেজেন্টেটিভ ছিল, বড় সম্মেলন হয়েছিল। এবং সেখানে এটা গণতন্ত্র সংঘের প্রভাব কতদূর বিস্তৃত হয়েছিল সেটা আমরা বাবার অন্য একটা লেখায় পাচ্ছি, যেখানে মণিপুরের সুদূর গ্রামে যেখানে গুরু কামিনী সিংহ, বিখ্যাত ডান্সার, যার কাছে উদয়শঙ্কর নাচ শিখতে গিয়েছিলেন, তিনি মানে তার উনার মানে কামিনী সিংয়ের গ্রাম মণিপুরে, উনি নিজে মণিপুরে ছিলেন, কাছাড়ের একটা কোনো সুদূর গ্রামে ছিলেন, সেখানে তিনি নিজে এসে তার সমস্ত দলবল নিয়ে এসে গণনাট্যে যোগ দেন, এবং এগুলো অভাবনীয় সব ঘটনা ঘটছিল। এবং এই স্ট্রেংথটা আমি বলার চেষ্টা করছি, এই যে গণনাট্যের যে বেস তৈরি হচ্ছিল 47 অনওয়ার্ডস, 55-তে একটা কালমিনেট করল, এটা প্রথম প্রচন্ড বড় ধাক্কা খায় 60 সালে, যে দাঙ্গাটার কথা আমি বলছিলাম তখন। এবার মুখ্যমন্ত্রী হিসেবে চালিহা বললেন, বাবা সঙ্গে সঙ্গে, এবং স্বভাবতই বাবা তখন কলকাতায়, বাবা কিন্তু তখন 59-এ বাবার বিয়ে, কলকাতায় তখন বাবা চলে এসছেন। এই ঘটনা বাবার আসামের চিরকালই দেখেছি, পরবর্তীকালে আমি যখন একটু বড় হয়েছি 80 সালের আন্দোলনের সময়ও দেখেছি, বাবার মানে ছটফট করতেন আসাম কিছু হলে। চিরকালই তিনি আসামকেই একভাবে হোমল্যান্ড ভেবেছেন, মানে ওটা কিছু করার নেই। তো বাবা ওখানে গিয়ে অবস্থা দেখে চালিহার আমন্ত্রণ পেয়ে বাবা সঙ্গে সঙ্গে ভূপেনও তখন কলকাতায়, ভূপেনকে টেলিফোন করে ওখানে নিয়ে যান, এবং তারপর যেটা হয় সেটা একটা ঐতিহাসিক ঘটনা, এবং আমি এটা নিয়ে এখন বিস্তৃতভাবে কাজ করবো এই সামনের 7-8 মাস। আমি একটা কাজের হিসেবে এটাকে নিয়েছি। সেটা হচ্ছে যে ভারতবর্ষের ইতিহাসে এরকম ঘটনা হয়েছে কিনা আমার জানা নেই, অন্তত আধুনিক কালে, যে বাবা ভূপেন, মূলত বাবার নেতৃত্বে ভূপেন ওখানে নিশ্চয়ই একজন বড় ফ্যাক্টর, এবং অনেক আরও আবারও একজন খাসিয়া, শিলং থেকে বাঙালি অসমীয়া, এদের নানান শিল্পীদের নিয়ে 60 সালে বাবা একটা পিস মিশনে বেরোতেন। সরকার সেখানে গাড়ির সাহায্য, কারণ জিনিসটা খুব রিস্কি ছিল তখন, মানে নানান জায়গায় বাবারা গিয়েছিলেন, যেটা সত্যি তখনও জ্বলছে লিটারালি। নগাঁওয়ের অদূরের টিং বাজার বলে একটা জায়গা, সেখানে একেবারে সমস্ত বাঙালি ঘর ভূষীভূত হয়ে গিয়েছিল, এরকম আরও জায়গা। খুব ইন্টারেস্টিং, আমার এক দিদি, তার বয়স এখন 82-83 বছর, তিনি তখন তার মানে সেই সময় তার বয়স খুবই অল্প, তাকে বাবা নাচতে বাবা তাকে ইনক্লুড করেছিল, তার ইন্টারভিউ আমি নিয়েছি। তো আমি এবং বাবার বিশদ বর্ণনা আছে যে শিলংয়ে প্রথম ওরা এটার একটা কল করলেন, যেরকম একটা জিনিস আমরা বেরোচ্ছি এরকম একটা মিশনে, তারপর সেখান থেকে একটার পর একটা গুয়াহাটি হয়ে তারা নানান জায়গায়, আপার আসাম, লোয়ার আসামের, এই 3 সপ্তাহ প্রায় 1 মাস ব্যাপী একটা ট্যুর ছিল। এবং সেখানের কিছু ছবিও আমি, যদি তুমি চাও, আমার কাছে এই মুহূর্তে আছে, সেইগুলো, সেই
সেখানে তারা একেবারে ভূপেনের ভাই জয়ন্ত হাজরিকা ছিলেন ওই টিমটা, এই একেবারে নানান রিমোট এলাকায় ঘুরে ঘুরে, এবং সেখানে এটা অভাবনীয় তখন ওই রকম দাঙ্গার মধ্যে যে হেমাঙ্গ বিশ্বাস, ভূপেন হাজারিকা এবং বাঙালি অসমে এবং এত এত রকমের যেটা বলছি খাসি শিল্পীরাও ছিল, অন্যান্য অন্যান্য আমার ধারণা একজন জয়ন্তীও ছিলেন। তো এইখানে এই প্রসঙ্গে প্রায় রাতারাতি বাবা এবং ভূপেন হাজারিকা একটি গান লিখেছিল, যেটা বিখ্যাত গান। যদি এই গানটার আমার এখন রেকর্ডিং করার একটা ইচ্ছা আছে, কারণ আমার গানটার সুরটা মনে আছে। যে ধরনের সুর এমনিতে আমি দু একটা জায়গায় শুনেছি, আমার সেগুলো মনে হয়েছে একটু গন্ডগোল আছে, যা হয় জিনিসটা তো কোনোভাবে স্বরলিপিবদ্ধ নেই। এটার নামটা হচ্ছে হারাধন রঙ্গন কথা। এটা বিষয়টা হচ্ছে হারাধন একজন বাঙালি চাষি এবং অসমীয়া একজন চাষি রঙ্গন। ভূপেন অসমীয়া অংশটা গাইতেন, বাবা বাঙালি বাংলা অংশটা গাইতেন, এবং ভাটিয়ালি এবং বিহু সুর এটাকে নিয়ে এই জিনিসটা করা হয়েছিল। শুধু এই প্রসঙ্গে এই গানটা লেখা হয়, অসাধারণ একটা গান। তো হারাধন রঙ্গন কথায় এই কথার এই গানটা নিয়ে এবং অনেক সময় রবীন্দ্র নাচ, বিহু নাচ ইত্যাদি ইত্যাদি তারা করতেন, কথা বলতেন। ছিলেন শিলংয়ের তখনকার খুব নামকরা অ্যাক্টর জ্ঞানদা কাকতি। তিনি আবার ইনসিডেন্টালি বাবার বন্ধুর স্ত্রী জ্ঞানদা কাকতি ওই শুটটাতে ছিলেন। এরা সবাই মিলে তখন ওই নানান জায়গায় স্থায়ী অস্থায়ী স্টেজে পারফর্ম করতেন। এটা একটা, এবং এরকমও হয়েছে যে যেসব জায়গায় প্রায় পারফরমেন্স তখন অসম্ভব বলে সবাই মনে করছেন, সেখানে গিয়েও তার পারফর্ম করেন এবং একেবারে সাকসেসফুলি, মানে আমি ওই অর্থে সাকসেসফুল বলছি যে কোনো জায়গায় এমন হয়নি যে পারফরমেন্স অনেক থ্রেটেন্ড হয়তো বোধ করেছেন, কিন্তু আলটিমেটলি পারফরমেন্স শুরু করার পরে আশপাশ থেকে লোকজন এসছে। অনেক সময়ই হয়তো বাঙালি, মানে বাবার বর্ণনায় দেখা যাচ্ছে বাঙালিরা এক একটা জিনিস মানে সাহসী পাচ্ছে না, বা অসমীয়ারা বয়কট করতে চাইছে, কিন্তু ফাইনালি কিন্তু এই বাধাগুলো চলে গেছে এবং তারা এসছেন। এবং তারপরে যখন 60 সালে ওই 3 সপ্তাহ প্রায় মাসখানেক এটা হবে একটা ট্রিপের পরে, সেটার বর্ণনাও আছে, ফিরলেন তারা এতখানি একটা জিনিস করে। আমি এইটুকুই বলতে চাই যে 80-র দশকে আসাম অশান্তি দাঙ্গার সময়ও কিন্তু বাবা এই উদ্যোগটা নিতে চেয়েছিলেন। অসম্ভব শরীর খারাপ বাবার তখনও 83 সালে আমার মনে আছে, কারণ আমি বাবাকে এয়ারপোর্টে ছেড়ে এসেছিলাম, ভীষণ শরীর খারাপ ছিল। তা সত্ত্বেও সেখানে গিয়ে, এবং তখন তার কিছুদিন আগে ভূপেনকে বাবা ডাকেন বাড়িতে, আলাপ আলোচনা হয়। কিন্তু আমি এটার কেন সেই জিনিসটা করা গেল না, মানে এতটা না হলেও কিছুটাও কেন একটা প্রসেশন বার করা গেল না, এটার মধ্যে অনেকে অনেক ইন্টারপ্রিটেশন দেবেন। কিন্তু জিনিসটা হচ্ছে যে একটাভাবে এটা ব্যক্তিগতভাবে কাউকে দোষারোপ না করে আমি যেটা আমার মনে হয় বলাটা উচিত যে ওই পটভূমিটাই তো আর নেই। সুতরাং এখানে ইন্ডিভিজুয়ালি অর্গানাইজ করাটা আরও অনেক বেশি কঠিন, এবং মানুষের অবভিয়াসলি পলিটিক্যাল স্টান্স তো লোকের বদল হতেই পারে। আমি এটুকু শুধু বলছি যে 83 সালে এই যে ব্যর্থ হলো, এই যে করা গেল না, বাবা ফিরে এলেন, আমি তার মুখে যে বেদনার ছাপ দেখেছিলাম সেটা আমি কোনোদিন ভুলব না। কিশোর ভাই রে কাস্তেটারে জিও জুড়ে।